ওয়েলকাম টু পরিস ফেয়ারিটেল লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন আর একটা সকাল হয়ে গেছে আর আমরা আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। সামনে তো পুজো আসছে, আমাদের বাঙালিদের সেরা উৎসব দুর্গাপুজো। আপনাদের কি দুর্গাপুজোর শপিং শুরু হয়ে গেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা এই সুদূর ইউএসএতে থাকলেও যে আমাদের দুর্গাপুজোর শপিং হবে না তেমনটা কিন্তু নয়। আমাদের এই বছরের দুর্গাপুজোর কেনাকাটা শুরু হলো পরীর গোপাল দাদার জামা কাপড় গয়না কেনা দিয়ে। পরীর গোপাল দাদার জন্য কেনাকাটা কিন্তু হয়েছে আমাদের নবদ্বীপ থেকে। কি কি কেনাকাটা হলো পরীর গোপাল দাদার জন্য সেসব আপনাদের অবশ্যই জানাবো। কোথা থেকেই বা কেনা হলো আর কিভাবেই বা নবদ্বীপ থেকে ইউএসের মিলওয়াকি অবধি আসবে এই সব জামা কাপড়, সব বলবো আস্তে আস্তে। পরীর গোপাল দাদার সকালের পুজোর সাথে সাথেই চলুন এবার শুরু করি আজকের ভ্লগ। পরীর গোপাল দাদার জন্য তাহলে জামা আসছে কোথা থেকে, কেই বা পাঠাচ্ছে? এই যে দেখছেন, এটা হলো আমার বাবার গোপাল। পরীর দাদু দিদুন এই সপ্তাহে একদিনের জন্য নয়, সাপ্তাহিক ভ্রমণে দুদিনের জন্য বেরিয়ে পড়েছিল জন্মাষ্টমীর পরে পরেই। আর এবারে প্রথমে গেছিল নবদ্বীপ। নবদ্বীপের এই দোকানটি থেকে বাড়ির গোপালদের পুজোর শপিং হলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সামনে দুর্গাপুজো আসছে যে, আর বাড়ির গোপালদের শপিং দিয়েই দুর্গাপুজোর শপিং শুরু। নবদ্বীপের এই দোকানটি থেকে কেনা হয়েছে গোপালদের জন্য বেশ কিছু জামা, পাগড়ি, মুকুট, হার, বাঁশি, আরও অনেক কিছু। পরীর গোপাল দাদাও বাদ যায়নি। পরীর গোপাল দাদার পুজোর সব গিফট শপিং পার্সেলে করে ইউএসের পথে আসছে খুব শিগগিরই। নবদ্বীপে একটা সন্ধ্যা কাটিয়ে পরীর দাদু দিদুন পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়ে আর এক মন্দির দর্শনের উদ্দেশ্যে। যারা আমাদের চ্যানেলের পুরনো বন্ধু তারা তো জানেনই পরীর দাদু দিদুনের সাপ্তাহিক ভ্রমণের কথা। পুরনো বন্ধুদের সাথে সাথে নতুন বন্ধুদেরও জানিয়ে রাখি, আমরা ছেলেমেয়েরা তো পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে, কেউ বা বিবাহ সূত্রে নতুনভাবে বসবাস শুরু করি বিভিন্ন জায়গায়। কেউ বা রাজ্যের মধ্যে, কেউ বা ভিন রাজ্যে, কাউকে বা পাড়ি দিতে হয় ভিন দেশ। মা বাবারা একা হয়ে যান অনেকটাই, আর সেই একাকিত্ব কাটাতেই একটু মন বদলের জন্য পরীর দাদু দিদুন প্রতি সপ্তাহেই বেরিয়ে পড়ে। ঠিক তেমনিভাবেই এই সপ্তাহে পরীর দাদু দিদুন নবদ্বীপ থেকে বেরিয়ে পড়েছে অগ্রদ্বীপের পথে। হাওড়া কাটোয়া লাইনের একটি স্টেশন হলো অগ্রদ্বীপ। গন্তব্যস্থল হলো প্রসিদ্ধ গোপীনাথের মন্দির। চলুন আপনাদেরও গোপীনাথ দর্শন করিয়ে আনি আজকে পরীর দাদু দিদুনের সাথে সাথে। অগ্রদ্বীপ স্টেশনে নেমে অটো করে মা বাবা চলে এসেছে গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট পেরোলেই ওপারে কিছুটা হাঁটা পথ পাড়ি দিলেই গোপীনাথের মন্দির। গঙ্গার দুধারের দৃশ্য দেখে আমারও মন চাইছে যেন ছুটে চলে যায় আমাদের চেনা গঙ্গার ঘাটগুলোতে। দেখেছেন কেমন নৌকাতে মানুষের সাথে সাথে বড় গাড়িও পাড়ি দিচ্ছে ওদিকে? আমার দেখে হঠাৎ রবি ঠাকুরের কবিতার কথা মনে পড়ে গেল, পার হয় গরু আর পার হয় গাড়ি। গঙ্গার ঘাট থেকে কিছুটা পথ হেঁটে পরীর দাদু দিদুন পৌঁছে গেছে গোপীনাথের মন্দিরের সামনে। এই মন্দিরের গর্ভেই বিরাজ করছেন এখন গোপীনাথ। কথিত আছে যে এই গোপীনাথের মূর্তি তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা, আর মূর্তি স্থাপনা করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। মা বাবা অনেক সকাল সকালই মন্দিরে পৌঁছে গেছে। মন্দিরের দ্বার খুলতে এখনো দেরি। এখন অপেক্ষার পালা। এই যে আমার মা বসে অপেক্ষা করছে। ওই যে ওখানে গোপীনাথের ভোগের ব্যবস্থা চলছে। কৃষ্ণ নাম সংকীর্তন করছেন একজন এক মনে। সকাল করে একটু বেলা হবার সাথে সাথে গোপীনাথের পূজার সময় হয়ে এসেছে। সময় হয়ে এসেছে দ্বার খোলার। আরও কিছু দর্শনার্থী ও গ্রামবাসী জড়ো হয়েছেন মন্দির প্রাঙ্গণে গোপীনাথের দর্শনের উদ্দেশ্যে আর নিত্য পূজার উদ্দেশ্যে।
গোপীনাথের মাহাত্ম্যের গল্প হয়তো অনেকেই জানেন, কিন্তু তাও না হয় আজ আরেকবার বলি। ভগবানের কথা তো কখনোই বলে শেষ হয় না, পুরনো তো কখনো হয়ই না। গোপীনাথের মাহাত্ম্য কথার সাথে সাথে অগ্রদ্বীপের আকাশে বাতাসে মাঠে ঘাটে ছড়িয়ে আছে মহাপ্রভুর নানান জীবন গল্প, লীলা খেলার গল্প। সেসব বলবো, আগে গোপীনাথের দর্শন করে নিই। দ্বার খোলার সময় হয়েছে। অনেক দর্শনার্থীর সাথে সাথে ওই যে আমার মাও অপেক্ষা করছে গোপীনাথের দর্শনের জন্য। গোপীনাথের মনোমুগ্ধকর মূর্তির দর্শন হলো। জয় গোপীনাথের জয়। চলুন এই গোপীনাথের কিছু মাহাত্ম্য কথা এই মন্দিরেরই একজন নিত্য পূজারীর কাছ থেকে শুনে নিই। গোপীনাথ তো জগন্নাথ গোপীনাথ স্বয়ং বিশ্বকর্মা তৈরি। এই কষ্টি পাথর কোথায় ছিল? সেই রামকেলি বউ, এই কষ্টি পাথর তখন মুসলমান রাজা হোসেন শাহ রাজত্ব করত। প্রভুর দলবল নিয়ে প্রভু গিয়েছিলেন, দলবল নিয়ে এই রামকেলি বউ। তখন প্রভুর বদনখানা থেকে সেই হোসেন শাহ মোহিত হয়ে গেছিল। আমরা কি দরকার, সেই কষ্টি পাথর থেকে ঘাম ঝরে পড়েছিল সেই প্রভু। তখন ওই কষ্টি পাথরটা খুলে দেয়, গঙ্গায় নিক্ষেপ করতে বললেন জলে। এই সোলা ভাসে, সেই মরা কাঠে সেই কাঠ গোবিন্দ ভোরবেলায় যেতেন 16 তিনি গঙ্গায় বারবার 3 দিন গায়ে লাগে, তখন ঠেলে ফেলে দেয়। রাত্রিতে স্বপ্ন দেয় গোপীনাথ ওটা ঠেলে ফেলে দিয়েছিলাম, তুই কাঁধে করে নিয়ে আয়। তখন মাটির কুঠি, তার পাতার মাটির কুঠি, ওই দিকে আসল যে ইয়েটা ছিল, সেখানে স্বয়ং বিশ্বকর্মা 7 দিন দরজা বন্ধ ছিল। এই কষ্টির পাথরটা গোপীনাথের মূর্তি স্থাপন। পূজারীজির মুখে ঠিক যেমনটা শুনলেন, এখন যে মন্দিরটিতে দেখালাম গোপীনাথ বিরাজ করছেন, ওটি পরবর্তীতে তৈরি নতুন মন্দির। এটি হলো পুরনো মন্দির। কথিত আছে এখানেই প্রথম স্থাপনা হন গোপীনাথ। মহাপ্রভু আর গোপীনাথের গল্পের সাথে অগ্রদ্বীপে জড়িয়ে আছে গোবিন্দ ঘোষের গল্প। এই গোপীনাথ যে গোবিন্দ ঘোষের সন্তান। গোবিন্দ ঘোষ ছিলেন মহাপ্রভুর অনুরাগী। সংসার ত্যাগী হয়ে মহাপ্রভুর সাথে উনি দেশান্তরী হতে চেয়েছিলেন, কিন্তু ঈশ্বরের ইচ্ছায়, হয়তোবা গোপীনাথের ইচ্ছাতেই উনাকে থেকে যেতে হয় এই অগ্রদ্বীপেই। এটি হলো গোবিন্দ ঠাকুরের সমাধিস্থল। গোবিন্দ ঘোষের সাথে মহাপ্রভুর দেখা এই অগ্রদ্বীপেই। গোবিন্দ ঘোষ শরণাপন্ন হন মহাপ্রভুর অনুরাগী হয়ে উনি ইচ্ছা জানান মহাপ্রভুর সাথেই পার্শ্বচর হয়ে বাকি জীবন অতিবাহিত করার। অগ্রদ্বীপে থাকাকালীন একদিন মহাপ্রভু ভোজনের পরে একটু মুখশুদ্ধির জন্য ইচ্ছা প্রকাশ করেন। নিজের কোচর থেকে তৎক্ষণাৎ গোবিন্দ ঘোষ কিছুটা মুখশুদ্ধি মহাপ্রভুকে দেন। মহাপ্রভু মুচকি হেসে মুখশুদ্ধি গ্রহণ করেন। কিছুক্ষণ পর গোবিন্দ ঘোষকে জিজ্ঞেস করেন, তুমি যে বড় তাড়াতাড়ি মুখশুদ্ধি দিয়ে দিতে পারলে, পেলে কোথায়? গোবিন্দ ঘোষ জানান, আগের দিনের ভোজনের সময়ের মুখশুদ্ধি উনি কিছুটা বাঁচিয়ে রেখে দিয়েছিলেন। এ কথা শোনার পর গোবিন্দ ঘোষকে মহাপ্রভু বলেন, তোমার বিষয় বাসনা এখনো যায়নি, তুমি থাকবে এই অগ্রদ্বীপেই। আমার পার্শ্বচর হয়ে সন্ন্যাস জীবনের জন্য তুমি এখনো প্রস্তুত নও। গোবিন্দ ঘোষকে মহাপ্রভু আবার বললেন সংসারী হতে। আবার যথাসময়ে দেখা হওয়ার আশ্বাস দিয়ে গেলেন গোবিন্দ ঘোষকে। অগ্রদ্বীপেই দিন কাটতে লাগলো গোবিন্দ ঘোষের। গোবিন্দ ঘোষ প্রতিদিন ভোরেই যেতেন গঙ্গা স্নানে। গঙ্গা স্নানে গিয়ে 3 দিন পর পর উনি একটি প্রস্তর খণ্ডের স্পর্শ পেলেন। ভোরের অন্ধকারে ভালোভাবে ঠাউর করতে না পেরে ওই প্রস্তরখণ্ডটি গঙ্গায় ভেসে আসা পোড়া কাঠ ভেবে গঙ্গার পাড়ে তুলে রেখে চলে আসেন নিজ কুঠিরে। আর সেই রাতেই মহাপ্রভুর স্বপ্নাদেশ পান। গোবিন্দ ঘোষ যেটিকে পোড়া কাষ্ঠখণ্ড ভেবে গঙ্গার তীরে তুলে রেখে এসেছেন, সেটি আসলে একটি কষ্টি পাথর। মহাপ্রভু নির্দেশ দেন ওই প্রস্তরখণ্ডটি তুলে এনে নিজ কুঠিরে রাখার জন্য। গোবিন্দ ঘোষ ছুটে যান গঙ্গার পাড়ে, কৃষ্ণপ্রস্তরের খণ্ডটি নিয়ে আসেন নিজ কুটিরে। পরের দিন ভোর হতে না হতেই দেখা মেলে মহাপ্রভুর গোবিন্দ ঘোষের কুটিরের দ্বারে। মহাপ্রভু ঠিক যেমনটি কথা দিয়ে গেছিলেন, দেখা হবে যথাসময়ে।
মহাপ্রভুর সাথে সাথেই অগ্রদ্বীপে সেদিন আগমন ঘটে এক ভাস্করের। কথিত উনি হলেন বিশ্বকর্মা। এরপর 7 দিন ধরে দ্বার রুদ্ধ করে চলল গোপীনাথের মূর্তি তৈরি। গোবিন্দ ঘোষকে গোপীনাথের নিত্য সেবার দায়িত্ব দিয়ে মহাপ্রভু আবার প্রস্থান করলেন। দিন যায়, মাস যায়, বছর যায়, গোবিন্দ ঘোষের একটি পুত্র সন্তান হয়। নাম তার গোরাচাঁদ। পূজারীজের মুখে আপনারা সে গল্প তো শুনলেনই। 5 বছরের শিশুপুত্র গোরাচাঁদের রক্তবমি করে মৃত্যুর মুখে ঢলে পড়া। গোবিন্দ ঘোষ গোপীনাথকেও সন্তান রূপে সেবা করতেন। পুত্র শোকে অভিমানী হয়ে ওঠে পিতার হৃদয়। 3 দিন সেবা দেন না গোপীনাথের। গোবিন্দ ঘোষ গোপীনাথের কাছে দুঃখ করে বলেন, আমি তো সবই হারালাম, স্ত্রী হারিয়েছি আগে, এবার আবার পুত্র। আমি মারা যাওয়ার পরে তাহলে আমার শ্রাদ্ধ শান্তি কে করবে? 3 দিন পরে গোপীনাথ গোবিন্দ ঘোষকে জানান, পুত্ররূপে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন স্বয়ং গোপীনাথ। গোবিন্দ ঘোষের মৃত্যু হয় 1588 খ্রিস্টাব্দের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে। আর গোবিন্দ ঘোষকে দেওয়া কথা মতো গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ শান্তি করেন স্বয়ং গোপীনাথ। সাদা থান পরিধান করে পুত্ররূপে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের সমস্ত আচার অনুষ্ঠান করেন গোপীনাথ। সময়ের সাথে সাথে গোপীনাথের মাহাত্ম্যের গল্পকথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। নিত্যদিন থাকে দর্শনার্থীদের ভিড়। গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রাদ্ধের আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই দীর্ঘ কত শত বছর ধরে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে অগ্রদ্বীপে বসে বিশাল মেলা। 10 থেকে 12 লক্ষ মানুষের ভিড় হয় সেই সময় অগ্রদ্বীপে। এই যে দেখছেন গোপীনাথের মহাপ্রসাদ বিতরণ চলছে। মহাপ্রসাদটা গোপীনাথের ভোগ প্রসাদ হয় 12:30টায়, একটা সময় বের করে দেয়, ওটা ঘুরে আসে গোবিন্দ ঘোষের ওখান থেকে। গোবিন্দ ঘোষ ভক্তবাৎসল্য তো গোপীনাথ এসে ভক্তরা সব সেবা করে। মাধুগিরি ওটা বলে, মাধুগিরি ওটা দিতেই হয় প্রত্যেক মন্দিরে, কৃষ্ণ ভগবানের মন্দিরে সব দেয় মাধুগিরি সমস্ত ইয়ে দিয়ে। এইখানে নিত্যভোগ রান্না হয় গোপীনাথের। গোপীনাথের নিত্য সেবায় নিয়োজিত আছেন এই 2 পূজারী ঠাকুর। উনারা খুব নিষ্ঠার সাথে গোপীনাথের নিত্য সেবা করে চলেছেন। সামনের যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখছেন, গোপীনাথের নতুন মন্দির সংলগ্ন এই বিল্ডিংটিতেই তৈরি হচ্ছে গোপীনাথ মন্দিরের গেস্ট হাউস আর ভোগ প্রদানের জন্য হলঘর। নির্মাণের কাজ এখনো সম্পূর্ণ না হলেও এখানেই হয় দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থা। ভোগের ব্যবস্থা চলছে, দেখতেই তো পাচ্ছেন। এই বড় হলঘরটিতে চলছে রান্নার ব্যবস্থা, সবজি কাটাকুটি চলছে। পুরীর দাদু দিদুন মাঝে মাঝেই অগ্রদ্বীপে গোপীনাথ দর্শনে যায় আর এইখানে গোপীনাথের ভোগ গ্রহণ করে। দুপুরবেলা এই হলঘরটিতেই শাড়ি দিয়ে বসিয়ে হয় ভোগের ব্যবস্থা। ওই যে গোপীনাথের নতুন মন্দির। ভোগ প্রসাদের জন্য কুপনের ব্যবস্থা আছে আর কুপন মূল্য 65 টাকা। দুপুর হয়ে গেছে, সকলে শাড়ি দিয়ে বসে পড়েছে ভোগ প্রসাদের জন্য। দেখেছেন, আমার মা আবার ওই শাড়ির সর্বপ্রথমে। মনে হয় আমাদের পুরনো বন্ধুদের অনেকেই পুরীর দিদুনকেও চিনতে পেরেছেন। গোপীনাথের দর্শন শেষে পুরীর দাদু দিদুন বাড়ির পথ ধরল। আমাদের এখানেও সারা দিনটা কেটে বিকাল নেমে এসেছে। এখানে তো রাতের অন্ধকার নামে অনেক দেরিতে, সূর্যাস্ত হয় এখনো বেশ দেরিতে। বিকাল হওয়ার সাথে সাথেই পরীর বড়ই খুশির সময় আসে। পরীর বাবা অফিস থেকে ফিরে পরীকে নিয়ে মাঠে যায়। পরী ঘাসের মধ্যে খেলা করতে ভীষণই আনন্দ পায়। ঘাসের উপর হামা টানে, ঘাস নিয়ে খেলা করে, আর ওর যে খুশি আনন্দ সেটা আপনারাও ওর চোখে মুখে দেখতে পাবেন। আমরা বেশ বুঝতে পারি পরী এই সময়টার জন্য না ভীষণই অপেক্ষা করে। দেখেছেন কেমন হাসছে? ওই যে আমাদের দুষ্টু পরী এবার বুদ্ধি করছে কখন ওই জালটা ধরে উঠে দাঁড়াবে। কিছুদিন যাবৎ ধরে ধরে উঠে দাঁড়ানো শুরু করেছে পরী। এই দেখুন না, মাঠের জালটা ধরে উঠে দাঁড়িয়ে পড়েছে। এইটাতেও ভীষণ মজা পায়। মাঠে পরীর খেলা চলতে চলতে এদিকে তো সন্ধ্যা নেমে এসেছে। আমি সন্ধ্যা বাতি জ্বালিয়ে দিয়েছি গোপালের কাছে। পুজো উপলক্ষে গোপালের জন্য কেনা
জামা কাপড় হয়তো খুব তাড়াতাড়ি কয়েক সপ্তাহেই ইউএসএতে আমাদের বাসায় চলে আসবে। অপেক্ষায় থাকলাম, এসে গেলে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন দিনে নতুন কোনো ভ্লগে। হরে কৃষ্ণ, জয় গোপাল।